এই কন্টেন্টে থাম্বে যে 3টা ছবি ইউজ করছি, এই 3টা ছবির ব্যক্তিটা মূল ব্যাপার না। মূল ব্যাপার হচ্ছে যে আমি যেটা বলতে চাই যে আমরা অনেকদিন ধরে মান বাঁচানো ক্রিকেট খেলতেছি। ইনফ্যাক্ট আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঢোকার পর থেকেই এই মান বাঁচাতে চাই, যত না জিততে চাই তার চেয়ে বেশি মান বাঁচাতে চাই। আমি যখন বসে কথা বলতেছি তারও প্রায় 10-15 বছর আগে ক্রিকেট দুনিয়া থেকে মান বাঁচানো এই ব্যাপারটা উঠে গেছে। এখন শুধু ওয়ানডে বা টি-20 না, টেস্টেও খেলা হচ্ছে যে আমরা যে কোনো মূল্যে ম্যাচের রেজাল্ট বের করতে হবে এবং সেই রেজাল্টটা নিজের পক্ষে আনতে হবে। তো সেই জায়গাটায় আমরা ওয়ানডে এখনো খেলি আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওয়ানডে খেলি হচ্ছে যে কিভাবে সম্মান বাঁচায় ফেরা যায়। সেই জিনিসটা থেকে আমাদের সরে আসতে হবে। আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমাদের সিনিয়রদের স্মরণ করতে চাই যে তারা আমাদের জন্য অনেক অবদান রাখছেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে তারা সবসময় ওই যে সম্মান নিয়ে কিভাবে ফেরা যায় এই চেষ্টাটা করছেন। তো যেহেতু আমাদের এই সিনিয়র প্রজন্মের শেষ প্রতিনিধি হিসাবে মুশফিক রিয়াদ ছিলেন এবং দুজন অফিসিয়ালি জানায় দিচ্ছেন যে তারা ওয়ানডেতে অন্তত আর নাই। মুশফিক তো রিটায়ার করে ফেলছেন না, আর রিয়াদ অফিসিয়ালি বোর্ডকে জানায় দিচ্ছেন যে ফেব্রুয়ারির পরে, মানে এই যে আমরা যে সময় চলে আসছি, উনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য বিবেচ্য হবেন না। ফলে আমাদেরকে এখন সামনের দিকে তাকাতে হবে। এখন অনেকেই ভাবতেছেন যে আমরা মুশফিক রিয়াদের বদলে এমন দুজনকে খুঁজে বের করবো যারা মুশফিক রিয়াদের মতো আমাদেরকে সার্ভিস দেবে। না, এই জায়গাটা আর যাওয়া যাবে না, কারণ তারা ওই যে জায়গাটায় ব্যাট করতো ওই 5 থেকে 7, ওটাই আসলে ওয়ানডে ক্রিকেটে ঠিক করে দেয় যে আপনি কি মান বাঁচানো ক্রিকেট খেলবেন নাকি আপনি ডমিনেট করতে যাবেন। ফলে ওই জায়গাটাকে ধরে আমি আসলে আজকে থাম্ব বা হেডিংটা করছি। কিন্তু আমি আসলে আজকে একটু দেখতে চাই যে আমাদের আধুনিক ওয়ানডে একাদশটা কেমন হওয়া উচিত, ফরওয়ার্ড লুকিং ওয়ানডে একাদশটা কেমন হওয়া উচিত। অ্যাকচুয়ালি শুধু একাদশ নিয়ে না, আমি একটা সেট আপ নিয়েই কথা বলবো যে আমাদের সেট আপটা আজকে কেমন হওয়া উচিত। তো সেটা করতে গিয়ে যেটা হবে যে এই ধরনের কন্টেন্টে একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকতে হয়। তো আমার তো আপনারা জানেন যে খুব গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের দক্ষতা আছে। আমি ওই ফটোশপে যতদূর পারি একটু প্লেটলেট বানাইছি, গ্রাফিক্স বানাইছি। আপনারা খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মানে ওটা কোয়ালিটি নিয়ে ভাববেন না, শুধু যা দেখতে পাচ্ছেন ছবিগুলো নামগুলো ওইটা একটু দেখবেন, বাকিটা একটু ক্ষমা করে দেবেন। আমার ওই প্রফেশনাল দক্ষতা তো নেই। এইভাবে আমি একটু চেষ্টা করব বলতে যে আমি কেমন একটা একাদশ দেখতে চাই এবং কোন জায়গাগুলোতে কার ব্যাকআপ হিসাবে কাকে কল্পনা করতে চাই। তো আসেন আমরা একটু সেই ওয়ানডে দলটা নিয়ে কথা বলি। যে কোনো দল নিয়ে কথা বলার শুরুই হচ্ছে 2 ওপেনার। তো 2 ওপেনারে আমি আপাতত কোনো বিপ্লব দেখতে পাচ্ছি না। আগামী 6-7 মাসে কোনো বিপ্লব করার সুযোগ আমাদের হাতে নাই। আমাদের 2 ওপেনার অবশ্যই সৌম্য এবং তানজিদ তামিম। এখন আমাদের হাতে কয়েকজন ব্যাকআপ ওপেনার আছে, তা থাকা সত্ত্বেও আমাদের বুঝতে হবে যে গত 2 বছর ধরে আমাদের সৌম্য হচ্ছে সবচেয়ে ধারাবাহিক ওপেনার ওয়ানডেতে, শুধু ওয়ানডে যদি আপনি বিবেচনায় নেন। আর সৌম্য এক সাইড থেকে যে খেলাটা খেলে এটাকে আপনি বলতে পারেন যে রোহিত শর্মার একটা ছোটদের ভার্সান। মানে সে একেবারে পাগলা হিটারও না, আবার এক পাশে চুপচাপ বসে থাকা খেলোয়াড়ও না। লুজ বল পেলে সে দিব্যি সেটাকে একেবারে গ্যালারির বাইরে পাঠায় দেওয়ার যোগ্যতা রাখে, মানে খুবই ক্যালকুলেটিভ হিটার। এবং সেই জায়গাটায় সুবিধা যেটা যে ও বল নষ্ট করে না। ফলে ওয়ানডে ওপেনার হিসেবে আপনি যে ধরনের এক্সপ্লোসিভ ব্যাটিং একেন্ডে আশা করেন সেটা সৌম্য খুব নিয়মিত করতে পারতেছে এবং ধারাবাহিকভাবে করতে পারতেছে। যে ধারাবাহিক শব্দটা ওর সঙ্গে আগে কখনো যেত না, কিন্তু আমরা তো আসলে সবসময় পারসেপশন দিয়ে চলি, মনে হয় যে সৌম্য বোধহয় নিয়মিত না। কিন্তু এবার দেখেন, এবারও ফেরার পর থেকে খুবই নিয়মিত রান করে। হ্যাঁ, খুব বড় বড় স্কোর করে না, এবং আধুনিক ক্রিকেট, ওই যে কদিন আগে গৌতম গম্ভীর বলছে যে আধুনিক ক্রিকেট বড় স্কোর, অ্যাভারেজ এগুলো খুব ডিমান্ডও করে না, ডিমান্ড করে হচ্ছে ইম্প্যাক্ট। সেই ইম্প্যাক্টটা সে ধারাবাহিক ভাবে রেখে যেতে পারতেছে। ফলে ফিট সৌম্য আমাদের ওপেনিং এ এক এন্ডে এই মুহূর্তে ওর বিকল্প নাই। আমি মনে করি যে ও যা খেলতেছে ঠিক খেলতেছে, এক এন্ডে ও থাকবে। আর এক এন্ডে হচ্ছে তানজিদ হাসান তামিম, সেও পারফেক্ট ওয়ানডে ওপেনার। শুধু ওয়ানডে ওপেনার না, আমি মনে করি টি-20 ওপেনার, মানে অল শর্টার ফরম্যাটে তানজিদ তামিম এক এন্ডে অবশ্যই থাকবে। তানজিদ তামিমের সঙ্গে সৌম্যর ডিফারেন্সটা হচ্ছে তানজিদ তামিম আবার অত ক্যালকুলেটিভ হিটার না। তানজিদ তামিম প্রত্যেক বলে চার্জ করবে, প্রত্যেক বলে রান বের করার চেষ্টা করবে। সে হয়তো অত বেশি স্ট্রাইক রোটেট করবে না
সে প্রত্যেকটা স্কোরিং শট করার চেষ্টা করবে এবং সেই জায়গাটায় সে সফলই হয়। আমরা বহুকাল পরে একটা শর্টার ফরম্যাট ওপেনার পাইছি যে আসলে আধুনিক শর্টার ফরম্যাট ব্যাটিং যেটা ডিমান্ড করে ঠিক সেটা করতে পারে, যে প্রত্যেক বলে চার্জ করার জন্য যায়। হ্যাঁ, প্রত্যেক বলে চার্জ করার জন্য গেলে একটা বিপদও থাকে, সেটা হচ্ছে কি আউট হয়ে যাওয়ার বিপদ আমি বলতেছি না, সেটা হচ্ছে যে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি আসলে কিছুই পারতেছেন না, 6টা বলেই আপনি বাতাস পিটাইলেন, যেটা একসময় আমরা খুব দেখতাম যে প্রত্যেক বলে চার্জ করি মানে 6টা বলে বাতাস পিটাই। তানজিদ তামিম ঠিক সেটা না, সে খুব পারফেক্ট স্কোরিং শট করতে পারে, কিন্তু একটা সমস্যা আছে তানজিদ তামিমের, যে সে সৌম্যর মতো অত ধারাবাহিক না, যে কারণে আপনি দেখবেন যে তামিম সৌম্য আমাদের ওপেন করতেছে তো বেশ কয়েকদিন হয়ে গেল, খুব বড় বড় পার্টনারশিপ নাই, মানে ইফেক্টিভ পার্টনারশিপ নাই। এই জায়গাটায় আমাদের একটু দুর্বলতা আছে, আমাদের তানজিদ তামিম সৌম্যর পার্টনারশিপটা বড় করতে হবে, তাহলে আসলে এই মুহূর্তে আমাদের ওপেনিং নিয়ে খুব একটা দুশ্চিন্তা করা লাগবে না। মানে তামিম যদি একটু নিয়মিত হয়, ধারাবাহিক হয়, সৌম্য যতটুকু ধারাবাহিক অতটুকু হলেই হবে। আমি দেখেন এখন আশা করি না যে 50 ওভারের খেলায় 2 ওপেনার 15 ওভার কাটায় দিয়ে আসবে, সেইটা হলে খেলাটা না স্পয়েল হবে বেশিরভাগ ক্ষেত্রেই। যদি 2 ওপেনার সূর্য কুমার যাদব বা সঞ্জু স্যামসনের মতো 15 ওভার ধরে ওরকম হিট করে ঠিক আছে, কিন্তু এইটা আমাদের পক্ষে এখনই চাওয়াটা একটু কঠিন। ফলে কি হবে, আমি ওইটা আশা করি না যে 15 ওভার ধরে এরা পিটাবে। আপনি 6 ওভার 7 ওভার মেয়াদি নিয়মিত জুটি করেন, তাহলে আমাদের ওয়ানডের জন্য যথেষ্ট, খুব ভালো একটা শুরু পেয়ে যাব আমরা। এই জায়গাটায় আমি একটু বলে রাখি যে আমাদের হাতে আরো 3টা রেডি ওপেনার আছে, নাইম শেখ আছে, জাকির আছে, ইমন পারভেজ আছে। এর মধ্যে জাকিরকে আমি একটু অন্য রোলে হয়তো ভবিষ্যতে আশা করব, কারণ তার মধ্যে ওই সেন্সেশন ব্যাপারটা আছে যে সে আসলে বুঝতে পারে যে হোয়াট টু ডু। বাকি দুজন সৌম্য বা তামিম এরা কেউ ইনজুর্ড বা আনঅ্যাভেলেবেল বা আউট অফ ফর্ম এরকম কিছু হলে ওই জায়গাটা পূরণ করবে নাইম বা ইমন পারভেজ। আর জাকিরের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে জাকিরকে আসলে একটা ফ্লোটিং ভূমিকায় আমি দেখতে চাই, যে জাকির একটা সময় আসবে যে ওপেনিং দরকার হলে ওপেনিং করবে, 3 নাম্বার দরকার হলে 3 নাম্বারে খেলবে। এই জায়গাটার জন্য জাকিরের উচিত নিজেকে রেডি করা, সেটা যদি সে করতে পারে তাহলে একটা জাতীয় উন্নতি হবে। কারণ কি, সেই জিনিসটা আমি এখনই বলতেছি, কারণ এর পরের দুটো স্লটে আপনারা দেখেন আমরা শান্ত এবং সৈকতের সুপারিশ করতেছে। শান্ত আর সৈকতের সুপারিশ না করে এই মুহূর্তে আমাদের কোনো উপায় নাই। শান্তর বিকল্প এই মুহূর্তে আপনি পাবেন না। 1 নাম্বার হচ্ছে ওই যে আবার বলে পারসেপশন দিয়ে চলেন না, পারসেপশন দিয়ে সমালোচনা করার চেষ্টা করেন না যে দাদাও শান্তরে এই টিমে রাখলো। শান্ত কিন্তু ওয়ানডেতে আমাদের বেস্ট ব্যাটসম্যান, গত কয়েক বছর, 1-2 বছর না, গত 3-4 বছর ধরে যদি দেখেন শান্ত আমাদের ওয়ানডেতে বেস্ট ব্যাটসম্যান। ফলে শান্তর দলে থাকা নিয়ে কোনো কোশ্চেন হওয়ার সুযোগ নাই। এইটা যেটা হয়েছে যে ওকে একবারে জোরাজুরি করে বা ও নিজেও ভুল করে টি-20টা খেলতে গিয়ে সর্বনাশটা হয়েছে। টি-20 খেলতে গিয়ে 2টা সর্বনাশ হয়েছে, এক হচ্ছে পারসেপশন বদলে গেছে, সবাই শান্তরে দেখলেই রাগারাগি করে, শান্ত মানেই খারাপ, শান্ত মানেই খারাপ এরকম মনে হয়। আর যেহেতু এখন টি-20টা বেশি হয় এই জন্য চোখে বেশি পড়ে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন একটা ফরম্যাটে ওরকম যাচ্ছে তাই করবেন, মানে ওইভাবে আপনি প্রায় অপমানিত হবেন, তখন ওই আত্মবিশ্বাসের ধাক্কা লাগে, এটা অন্যান্য ফরম্যাটেও আপনার ব্যাটিংটারে একটু প্রভাবিত করে। এইসব বিবেচনা বাদ দিলে শান্ত নিঃসন্দেহে আমাদের সেরা ব্যাটসম্যান ওয়ানডেতে। 4 নাম্বারে আমি সৈকতকে চাই। সৈকত ইনফর্ম ব্যাটসম্যান এবং সৈকতের একটা দারুণ হিস্ট্রি আছে, বয়সও খুব বেশি না, সবকিছু মিলে আমি সৈকতকে নিয়ে প্রয়োজনে আলাদা পর্ব করব, কিন্তু আমি এই জায়গাটা কোনো আপোষ করার পক্ষে না। 4 নাম্বারে এই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবেল ব্যাটসম্যানদের মধ্যে সৈকতই সবচেয়ে ভালো পছন্দ। সৈকত আপনাকে একা ম্যাচ ডানাভাবে ঘুরায় দিতে পারে। দেখেন 3-4-এর ব্যাপারে আলোচনা করতে গিয়ে যে জাকির যে কারণে আমি একটু রিজার্ভ রাখলাম, সেই আলোচনাটা এখন একটু পুরোটা করতে হয়। 3-4-এ আসলে কারা খেলে, আপনি যদি সারা পৃথিবীর ক্রিকেট ইতিহাস দেখেন সব ফরম্যাটে 3-4 হচ্ছে ওই দেশের ওই ফরম্যাটের মাস্টার ব্যাটসম্যানের জায়গা। মানে সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, ব্রায়ান লারা, এদের জায়গা হচ্ছে 3-4। যে কোনো ফরম্যাটে 3-4-এর যে ব্যাটসম্যানরা খেলে তাদের মূল দায়িত্ব থাকে হচ্ছে ইনিংসের টোন সেট করা, ইনিংসটা কোথায় যাবে। আমরা শুরু করছিলাম ধরেন 400 রানের টার্গেটে ওয়ানডেতেই, সেরকম একটা ওপেনিং আমরা পেয়ে গেলাম, সেই 400 রানের টার্গেটেই কি আমরা যেতে পারবো? এই জিনিসটা সেট করে দিবে 3-4 নাম্বার ব্যাটসম্যান।
আবার আমরা শুরুতেই 2 উইকেট হারায় ফেলছি প্রথম ওভারে, তারপরেও কি আমরা 300 রানের টার্গেটে যেতে পারবো? যেতে তো হবেই। আমি তো যে শুরুতেই বলছি যে মান বাঁচানো ক্রিকেট খেলা যাবে না, ওখান থেকে আমরা 300 রানের টার্গেটে কিভাবে যাব, সেই কৌশলটা কি হবে? মানে আপনি বলতে পারেন যে ফুটবলের নাম্বার 10 যে রোলটা প্লে করে, ক্রিকেটে হচ্ছে 3-4 নাম্বার ব্যাটসম্যানের রোলটা তাই, যে আপনার ম্যাচে টোন সেট করে দেবে, আপনার টিমের খেলার টোন সেট করে দেবে। এখন দুর্ভাগ্যজনক ভাবে মোহাম্মদ আশরাফুলের আগে পরে বাংলাদেশে কোনো পারফেক্ট 3-4 ব্যাটসম্যান আসে নাই। কারণ কি? কারণ হচ্ছে 3-4 নাম্বারের যে খেলবে তার বহু রকম অ্যাবিলিটি থাকতে হয়, বহু রকম। মানে এমনও দিন আসবে সত্যি সত্যি এরকম যুগে যে 365 দিনের মধ্যে এরকম একটা দিন স্রষ্টা দেবে যেদিন আসলে আপনার 100 রান করাও কঠিন হবে। সেই দিনটাও আপনি 50 ওভার খেলে আসবেন এবং মোটামুটি ওই দিন অন্তত মান বাঁচায় আসবেন, সেটাও ওই 3-4 যে খেলবে সে ঠিক করে দিবে যে আমি কিভাবে এই ম্যাচটা বের করে আনবো। আর বেশিরভাগ দিন যে আমরা আসলে কত রানের দিকে যাচ্ছি, আমাদের ইনিংসটা কি ওয়েতে যাবে, এই যে টোন সেট করে দেওয়া, এটা কখনো একটু ক্যালকুলেটিভ খেলে টোন সেট করা, কখনো ওখানে পাগলা ব্যাটিং করা, এই ব্যাপারটা আমাদের আশরাফুল ছাড়া কেউ পারে নাই এ পর্যন্ত। কিন্তু ডিমান্ড করে কিন্তু আসলে ওয়ান ডেতে, টেস্টে, টি-20-তে, সব জায়গায় যে এই জায়গায় আপনার দুজন মাস্টার ব্যাটসম্যান থাকা লাগবে, যারা দুজন ডিক্টেট করবে সবকিছু। দুর্ভাগ্য আমাদের যে এই মুহূর্তে আমাদের ওই অ্যাবিলিটি নাই। সেই জায়গাটায় আমি প্রথমত সৈকতের কথা বলি, সৈকতের ওই অ্যাবিলিটিটা আছে। সৈকত আমাদের যতদিন জাতীয় দলে যেটুক খেলছে তার অ্যাভারেজের দিকে যায় না, কিন্তু তার ব্যাটিংটা মনে করে দেখার চেষ্টা করেন, সে বহু ম্যাচে ওই টোন সেটিং ব্যাটিংটা করছে। এবং ওই যে আমি বারবার যেটা বলি যে আমরা একমাত্র যে ট্রফিটা জিতছি, ইন্টারন্যাশনাল ট্রফি আয়ারল্যান্ডে, সেটা কিন্তু সৈকতই জিতায় এনে দিচ্ছে, তার ওই টোন সেটিং ব্যাটিংই জিতায় এনে দিচ্ছে। সৈকতকে দলে রাখার আমার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা তো সাকিব যাওয়ার পরে আমরা একটু পাগলা হয়ে গেছি, যে আমরা ঠিক বুঝতে পারি না যে আমরা আরেকটা সাকিব কোথায় পাবো। এই জিনিসটা আমাদেরকে একটা বিরাট বিপাকে ফেলছে এবং আমরা একটা ভ্রান্তির মধ্যে আছি। পৃথিবীর কোথাও না কোনো গ্রেড চলে গেলে তার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট সাধারণত হয় না। ইন্ডিয়া পাইছে যে সচিন টেন্ডুলকার চলে গেছে, লাইক টু লাইক রিপ্লেসমেন্ট বিরাট কোহলি আসছে, এছাড়া খুব বেশি এরকম হয় না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা করতে হয় যে কৌশলে বদল আনতে হয়। আপনার সাকিব নাই, সাকিব ছিল মূল বোলার, মূল ব্যাটসম্যান, এখন এরকম আরেকজনকে তো আপনি পাচ্ছেন না, ফলে আপনার একাদশ সাজাতে সমস্যা হয়। আপনি 7 ব্যাটসম্যান নিয়ে খেলবেন কিনা, 7 ব্যাটসম্যান নিয়ে খেললে আপনাকে ওরকম মেইন বোলারের রোলটা কে প্লে করে দিবে, এই জায়গাগুলো আপনাকে একটা বিপাকে ফেলে দেয়। এখন এই জায়গা থেকে একটু সরে আসতে হবে, আপনার সাকিব এই মুহূর্তে পাচ্ছেন না, ফলে আপনাকে কি করতে হবে, 7 ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে। আমরা অন্য কোন দেশের মতো 6 ব্যাটসম্যান নিয়ে খেলার মতো অবস্থা এই মুহূর্তে নাই। আমি যতই বড় বড় কথা বলি, এই ব্যাটসম্যানরা আমাদেরকে খুব লম্বা সার্ভিস দেবে বা এদের উপরে খুব ভরসা করা যায়, অন্তত আগামী বছর খানিকে তো এটা আমরা আশা করতে পারতেছি না। ফলে আমাদের 7 ব্যাটসম্যানই নিতে হবে, 7 নাম্বার পর্যন্ত ব্যাটসম্যান থাকতে হবে। তাহলে তো বোলার থাকে 4টা, সেক্ষেত্রে তো সাকিব নাই, আবার সেই কথা চলে আসবে যে আমাকে তাহলে বাকি 10 ওভার কে বল করে দেবে। ওই জায়গাটাই আপনার দলে যখন সৈকত থাকবে, সৈকত 6-7 ওভার বল করবে। আপনি দেখবেন আমি যে দলটা করতেছি এখানে শামীম আছে, ওপরে সৌম্য আছে, এরা মিলে বাকি 4 ওভার, যদিও 6-2-2 হবে এমন কোনো কথা নেই, মূল কথা হচ্ছে যে সৈকত, শামীম আর সৌম্য এরা মিলে হচ্ছে আপনাকে ফিফথ বোলারের রোলটা প্লে করবে। আপনি বোলার ইউজ করবেন হচ্ছে 7টা, যেখানে আগে 6টা বা 5টা ইউজ করে আপনি উতরে যেতেন, সেটা আর করা যাবে না। আপনাকে দলে ব্যাটিং অলরাউন্ডার রাখতে হবে কয়েকটা, যারা মিলে 10 ওভার বল করবে। এটাই কিন্তু এখন বহু দলের স্ট্র্যাটেজি, বহু দল কিন্তু এই ওয়েতে যাচ্ছে যে আমরা 7 ব্যাটসম্যান খেলাবো, কিন্তু উপায় হবে কয়েকজন ব্যাটিং অলরাউন্ডার থাকবে। এটা একটা ভালো স্ট্র্যাটেজি এবং বহু কাল ধরে প্রচলিত স্ট্র্যাটেজি। এই জন্য আমাদের সৈকতকে এখানে দরকার। শান্ত ওয়ানডেতে আমাদের ওয়ান অফ দি বেস্ট ব্যাটসম্যান, তারপরও আমি শান্তর ব্যাকআপ হিসাবে জাকিরকে ভাবতে চাই। জাকিরকে যেমন আমি ওপেনারদের ব্যাকআপ হিসাবেও ভাবতে চাই, শান্তর ব্যাকআপ হিসাবেও ভাবতে চাই। কারণ জাকিরের ভিতরে ওই ব্যাপারটা একটু হলেও আছে, সেটা আরেকটু সময় লাগবে বুঝতে, যে জাকির ওই ব্যাপারটা হতে পারবে কিনা, যে টোন সেট করা ব্যাটিং, যে জিনিসটা আমি বলতেছি না যে সে আশরাফুল হতে পারবে, আশরাফুল হয়েছে, সাকিবও যেমন আরেকটা হবে কিনা, কবে হবে জানি না, আশরাফুল আমরা আরেকটা পাবো কিনা বা কবে পাবো জানি না। কিন্তু জাকিরের ব্যাটিং এ আমি ওই জিনিসটা দেখি যে সে টোন সেট করা ব্যাটিং করতে পারে।
মানে যে ম্যাচ যার ডিমান্ড করে, বা যে ম্যাচ যার ডিমান্ড করে ব্যাটিং করলে হবে না, মানে যে ম্যাচকে যেখানে নিয়ে যেতে হবে ওই যোগ্যতাটা আছে যে আমি ওইখানে নিয়ে যাব, আমি ঠিক করব। আই এম দ্য ম্যান, আই এম দ্য নাম্বার 10, আমি ঠিক করবো আজকে আমার দলের স্ট্র্যাটেজি কি হবে। এটা ক্যাপ্টেনও ঠিক করবে না, কোচও ঠিক করবে না, সে ব্যাট দিয়ে ঠিক করবে। এই যোগ্যতাটা আমার কাছে মনে হয় খানিকটা জাকিরের মধ্যে আছে। আরেকটা ছেলের কথা ব্র্যাকেটে বলে রাখি, এটা আপনি আরো 1-1.5 বছর পরে গিয়ে ভাবতে পারবেন। সেটা হচ্ছে যে আমাদের আজিজুল হক তামিম। আজিজুল হক তামিম যখন একটু বড় হয়ে উঠবে, এখন তো মাত্র 17 বছর বয়স, এই ছেলেটার নিয়ে আমি স্বপ্ন দেখতে চাই। এই ছেলেটা যদি প্রপারলি বড় হয়, মানে এখন ধরেন ওর যোগ্যতা আছে এই জায়গায়, ওর স্কিল সেট আছে এই জায়গায়, ওর বয়সও তো এই জায়গায়, ওকে যদি প্রপারলি নার্সিং করেন এবং ওকে ধরেন আশরাফুলের সঙ্গে ট্রেনিং করানো বা এই জিনিসগুলো প্রপারলি বুঝানো, এবার যেমন ওকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, এটা খুব ভালো একটা কাজ হয়েছে। এই ছেলেটা যখন বড় হবে বছর 1.5 বছর 2 পরে, তখন ওর ব্যাটিং এবং ওর বোলিং এইটা মিলে আমরা তিনে ভয়ানক একটা কিছু পাইলেও পাইতে পারি। তখন কিন্তু আমাকে বলতে হবে যে আশরাফুল না, তার চেয়েও বেটার কিছু ফিরে আসছে। কারণ ওর ব্যাটিং আপনারা যারা দেখছেন, ওর স্কিল সেট এই বয়সের জন্য যা দরকার এটা অবিশ্বাস্য। টেকনিক্যালি খুবই ভালো, তেমন কোনো ফ্ল নাই ব্যাটিং এ। দু একটা ছোট ছোট ফ্ল আছে, ফ্ল বলার জন্য আজকে আমি বসি নাই, সেগুলো ঠিক করা আমাদের কোচদের দায়িত্ব। আবার ভয়ানক স্ট্রোক মেকার, ভয়ানক স্ট্রোক মেকার। এখন এরকম একজন ব্যাটসম্যানকে আপনি যদি নার্সিং করেন, তাহলে তাকে আপনি ভবিষ্যৎ আশরাফুল বানাতে পারবেন। ভবিষ্যৎ আশরাফুল বলতে আবার আমি চাচ্ছি না যে আশরাফুলের মতো খামখেয়ালি হয়ে যায়। আশরাফুলের ওই যোগ্যতা সম্পন্ন ব্যাটসম্যান বানাইতে পারবেন। সেটা হচ্ছে একটা জিনিস। আর একটা হচ্ছে সে কিন্তু ওই পার্ট টাইম বোলার না। তারে যদি আপনি 3 নম্বরে ঢুকান, তখন কিন্তু আপনি, আমি এটা কিভাবে বলবো, সে আশরাফুল আর সাকিব মিলে একটা কিছু হইতে পারে। মানে তারে আপনি 10 ওভারও বোলিং করাইতে পারবেন। যদি আপনার দরকার হয় যে আজকে 10 ওভার স্পিন সাপোর্ট দরকার, সেটাও সে করে দিতে পারবে। না হলে 5-6-7 ওভারের জন্য আপনার কোনো ভাবনা নেই, এটা সে জেনুইনলি করবে, 3-4 উইকেট পাবে। মানে আজিজুল হক তামিম হইতে পারে আমাদের ভবিষ্যতে মূল আকর্ষণ। মানে সত্যিকারের নাম্বার 10 হইতে পারে। এটা হবে কিনা সেটা সোর্সটার হাতে, কোচদের হাতে, আর ওর হাতে। আমরা 4 নাম্বার পর্যন্ত চলে আসছি। এবার আমি থামবে যে 3 জনের ছবি ইউজ করছি তাদের ব্যাপারে বলি। 5-6-7 এই জায়গাটা ওয়ানডের জন্য আবার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে যাই পজিশন বলতেছি তখনই এই কথাটা বলতেছি যে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই তো 11 জন মাত্র খেলবে, সবাই গুরুত্বপূর্ণ। কিন্তু 5-6-7 ব্যাপারটা কি, এই জায়গা থেকেই ওই যে মান বাঁচানো শব্দটা আসছে। এখানে আমরা মুশফিক, রিয়াদ এদের ব্যাটিং করতে দেখছি। এই জায়গাটায় মুশকিলটা হয় কি, আমরা সেই আদিকাল থেকে ওই যে একদম পাইলট ভাইদের সময় থেকে আমরা দেখে আসছি যে কুইক কিছু উইকেট পড়ে গেলে এদের কাজ হয়, 5-6-7 কাজ হয় হচ্ছে যে কোনো ক্রমে যান পরান দিয়ে 50 ওভার শেষ করে আসে। দেখেন বাবা, এই সিনারিও কিন্তু নাই, এই সিনারিও নাই, সেও বহুকাল হয়েছে, বহুকাল হয়েছে। আপনারা এই যে জেনারেশন, আমি ধরে নিচ্ছি যে আমার সামনে যারা আছেন তারা এই আমার পরবর্তী জেনারেশন। আপনারা বলেন, আপনারা কি বাংলাদেশ ছাড়া কাউরে এই খেলা এখন আর খেলতে দেখছেন? দেখেন নাই। এই খেলা কেউ খেলে না এখন আর। যে 4-5 উইকেট কুইক পড়ে গেছে, আমি এখন কোন ক্রমে 50 ওভার কাটায় দিয়ে আসি। বলেন 220 রান, এই যে ইজ্জত বাঁচানো 220 রান, এটা এখন আর কিছু মিন করে? পাইলট ভাইদের ব্যাপারটা আমি তবু বুঝি যে ওই সময় কিন্তু 220-25 একটা উইনিং স্কোরও হইতো মাঝে মাঝে। 250-60 করলে তো রীতিমতো বলা হতো বড় স্কোর করে ফেলছে। কিন্তু এখন তো ভাই ওই দিন নাই। এখন উইনিং স্কোর 350 না 326 এই নিয়ে কথা হয়। সেখানে আপনি মান বাঁচায় লাভ কি? আপনার তার মানে দ্রুত 4-5 উইকেট পড়লেও আপনাকে ওই 300-র উপরেই যাইতে হবে, ওই টার্গেটে ছুটতে হবে। হ্যাঁ, ছুটতে গিয়ে কোনোদিন আপনি শুধু 50 রানে অল আউট হয়ে যাবেন, কোনোদিন শুধু 100 রানে অল আউট হয়ে যাবেন। এখন আপনি 226 করা আর শুধু 100 রানে অল আউট হয়ে যাওয়া, এর মধ্যে পার্থক্য কি বলেন তো? ম্যাচ শেষে আপনি তো ম্যাচ হারতেছেনই, 100 করেও হারতেছেন, 226 করেও হারতেছেন। তাহলে অযথা 226-এর জন্য যে আপনি কেন মান বাঁচানোর চেষ্টা করতেছেন? হচ্ছে একটা ট্রাই করেন না, যে ওইখানে 5-6-7 তিনজনে মিলে একটা দুর্দান্ত হিট করেন, পাল্টা আক্রমণ করেন, কাউন্টার অ্যাটাক করে আপনি চেষ্টা করেন 300-র উপরে যাইতে পারলে। যেদিন যাবেন ওদিন তো ম্যাচ জিতবেন। এই জন্য আমাদেরকে 5-6-7 একেবারে নতুন করে ভাবতে হবে। মানে মুশফিক, রিয়াদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছে ওই সময়টা ফেরা যাবে না, কোনোভাবেই না। এখন যদি আমাদের নির্বাচকরা ভাবেন যে মুশফিক, রিয়াদের বদলে আছে, কিন্তু আমাদের এই মুহূর্তে যারা ব্যাটিং করতেছে, আমি যদি একটু বাজেভাবে বলি, মার্কেটে অ্যাভেলেবেল যা আছে তার মধ্যে মুশফিক, রিয়াদের মতো মান বাঁচানো ব্যাটিং করতে পারা প্লেয়ার আছে।
এবং আমার কেন জানি একটা আশঙ্কা হয় যে আমাদের নির্বাচন কমিটি তাদের দিকে চলে যাবে। যে মুশফিক গেছে আমার ওরকম একজনের দরকার, রিয়াদ গেছে আমার সাথে ধরে খেলতে পারে এরকম ব্যাটসম্যান দরকার। ভাই প্লিজ এই ভুলটা করেন না। দেখেন পাঁচে সোজাসুজি জাকেরের পাঠায় দেন, জাকের অ্যাকচুয়ালি পাঁচের ব্যাটসম্যান। আমরা তো তাকে জায়গা দিতে পারতেছিলাম না বলে সে 6-7 ব্যাট করতেছে। আপনি দেখবেন যে আমি মিরাজকেও এই টিমে রাখি নাই, ইভেন ব্যাকআপ হিসাবেও রাখি নাই, কারণ আমি মনে করি না যে মিরাজের যে ব্যাটিং সেটা দিয়ে ওয়ানডেতে ওই রোলটা সে প্লে করতে পারবে। 3-4 তো প্রশ্নই আসে না, 5-6-7-এও সে থাকবে না। কারণ 5-6-7-কে কি করতে হবে, হয় কাউন্টার অ্যাটাক করতে হবে, নতুবা আপনি আসলে 2-3 ওভার সময় হাতে পাবেন 6-7-এর ক্ষেত্রে এসে। 5 না 6-7-এর ক্ষেত্রে এসে আপনি 2-3 ওভার হাতে পাবেন, ওই 2-3 ওভার আপনাকে T10 খেলতে হবে। এই দুটা কোনোটারই ক্যাপাবিলিটি মিরাজের নাই, কিন্তু যে তিনজনের কথা বলতেছি তাদের আছে। ধরেন ব্যাটিং বিপর্যয় হয়েছে, তারপরেও কাউন্টার অ্যাটাক করে 50 ওভার পর্যন্ত সমানে রান তোলার যোগ্যতা জাকেরের আছে। এ ব্যাপারে নিশ্চয়ই আপনাদের কোনো সন্দেহ নাই যে এই মুহূর্তে সবচেয়ে ভালো এই যোগ্যতাটা জাকেরের আছে। ফলে 5 একদম ব্যাটিং এর মূল স্তম্ভ, এই জায়গাটা জাকের যাবে। 6 যাবে নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান কেন ওয়ানডের জন্য খুব পারফেক্ট ব্যাটসম্যান সেটা অলরেডি আমি একটা কন্টেন্টে বলছি, ফলে বেশি কথা বলতেছি না। নুরুল হাসান ওয়ান T20 মতো ওই যে প্রতি বলে চার্জ করে তা না, সে সৌম্য সরকারের মতো সে ক্যালকুলেটিভ শট করে, ক্যালকুলেটিভ এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, যেটা শট করে সেটা গ্যালারিতে পাঠায় দেয়, বাকি বলগুলাতে সে বুলেটের মতো দৌড়াদৌড়ি করতে পারে। ফলে আপনার ওইখানে বসে কাউন্টার অ্যাটাক করতে যা দরকার সেটার জন্য সে যথেষ্ট। একই সঙ্গে মুশফিক নাই, আপনার তো ওয়ানডেতে ভালো কিপার ব্যাটসম্যান লাগবে। সোহানের চেয়ে ভালো কিপার আমার মনে হয় না যে নির্বাচকরা আমরা চ্যালেঞ্জ করেও খুঁজে বের করতে পারবেন। এই একটা জায়গায় আমি চ্যালেঞ্জটা নিতে রাজি আছি। সাথে যাবে শামীম। শামীমের কথা কেন বলি, শামীম হচ্ছে সাথে আমাদের চাইলে এখনকার ম্যাক্সওয়েল হইলেও হইতে পারে। যদিও আমি খুব খুশি হতাম যে সাব্বির রহমান রহমানকে যদি এই জায়গায় সুপারিশ করতে পারতাম। সাব্বির রহমান রহমান যদিও তার শর্টার ফরম্যাট ক্যারিয়ারে ওপরের দিকেই খেলছে, কিন্তু আমি তাকে দেখতে চাইতাম এই জায়গাটায় যে তুমি যে ব্যাটিংটা পারো ওই ব্যাটিংটা এখানে এসে করো। অত বেশি টেকনিক্যালি কারেক্ট হওয়ার দরকার নেই, কিন্তু ওই যে 360 ব্যাটিংটা যেটা আসলে শামীম ছাড়া আমাদের এখন কেউ পারে না, সেইটা এই জায়গাটা খুব জরুরি। আর বিপর্যয় সামাল দিয়ে কাউন্টার অ্যাটাক করার যে কাজটা এটা মূলত 5-6 করবে। হ্যাঁ, কখনো কখনো 7 নম্বর ব্যাটসম্যানকেও কাউন্টার অ্যাটাক করে ইনিংস বড় করতে হবে, সে যোগ্যতাও শামীমের আছে। শামীম ডিপিএল এ একাধিক সেঞ্চুরি করছে বিভিন্ন সময়। গত ডিপিএল এরই বোধহয় শেষ ম্যাচে ও সেঞ্চুরি বা এর কাছাকাছি একটা ইনিংস খেলছিল এরকম এক্সপ্লোসিভ। আর এমনি হাতে যখন 2-3 ওভার থাকবে তখন আমার মনে হয় আপনাকেও চয়েস দিলে আপনি শামীমকে পাঠাইতে চাইবেন, কারণ T10 খেলতে হবে বারবার বলতেছি, ওই সময় ওই কাজটা শামীমের চেয়ে ভালো কে পারবে। তাহলে আমাদের ব্যাটিং অর্ডারটা আপনি টেপ পেয়ে গেলেন। এই 5-6-7 আমি কোনো ব্যাকআপ চাই না। যদি ব্যাকআপ কাউকে করতে হয় সেটা হচ্ছে রাখার জন্য রাখতে হবে, কিন্তু 5-6-7 আমি এই তিনজনকেই চাই। এবার হচ্ছেন 8 নম্বর পজিশন। 8 নম্বর পজিশন দেখতেই পাচ্ছেন যে ঋষাদ সম্পর্কে তার টিমমেটরা বলে গেম চেঞ্জার। যদিও ওয়ানডেতে এখনো সে গেম চেঞ্জার যে চেহারাটা এটা দেখায় নাই, কিন্তু আমি এটা খুবই কনফিডেন্ট, তার টিমমেটদের মতোই কনফিডেন্ট। তার টিমমেটরা যেটা বলে যে ও একা ম্যাচ ঘুরানোর যোগ্যতা রাখে, সেটা বল হাতে কতটা কি রাখে সেটা আমার মনে হয় আপনাদের বোঝানোর দরকার নাই, কারণ শর্টার ফরম্যাট স্পিন বোলিং লেগ স্পিন কি এটা বোঝা একমাত্র বোলার আসলে বাংলাদেশে ঋষাদ। অ্যাকচুয়ালি তো আমাদের একমাত্র লেগ স্পিনার এখন ঋষাদ, আরো কয়েকটা বাচ্চা ছেলে পেলে আছে, ওদের তো এখনই আমরা সুপারিশ করতে পারতেছি না। ফলে ঋষাদ থাকবেই, সেটা বোলার হিসাবে হইলেও থাকবে, কারণ বোলার হিসাবেই সে যথেষ্ট যোগ্য 8 নম্বর খেলোয়াড় হিসাবে দলে ঢোকার জন্য। সে জানে কোন লেন্থে কারে বল করতে হবে এবং কেমন করে টাইট রাখতে হবে। আবার যেদিন তার সামনে সুযোগ আসবে সে তো ফোর্থ বোলার হিসেবে বল করবে। যেদিন ব্যাটসম্যানরা অনেক বড় একটা রান রেখে যাবে সেদিন সে খেলায় উইকেট তুলে নিবে মিডল ওভারে, মানে আপনাকে একটা বল মারতে দিবে, একটু ঝুলায় দিবে, মারো পরের উইকেটটা আমার দিয়ে যাও। ওই স্টাইলটা সে খুব ভালো পারে। এইটা এখনো আপনার শর্টার ফরম্যাটে খুব একটা দেখেন নাই, তবে একটু খেয়াল করে দেখলে দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজে আমরা যে লাস্ট সিরিজ খেললাম ওইখানে লাস্ট যে ম্যাচটা জিতছিলাম ওই ম্যাচটায় সে কিন্তু এই কাজটা করছিল। খানিকক্ষণ টাইট বোলিং করার পরে এসে ওই তখন দেখতেছে অনেক রান, কিন্তু দ্রুত উইকেট নিয়ে ম্যাচটা শেষ করতে পারলে ভালো হয়। সে ওই একটা করে অফার দিচ্ছে যে এটা 4 মারো, ওরা মারতেছে, পরের 2 বলের মধ্যে উইকেট তুলে নিচ্ছে। এই হচ্ছে পারফেক্ট লেগ স্পিনারের কাজ, সে এই জিনিসটা পারে, কিন্তু এখনো সব মিলে খুব ভালোভাবে হয় নাই জিনিসটা। হয়ে যাবে ঋষাদের ব্যাপারে এটা আমার দৃঢ় বিশ্বাস আছে, এটা আর অল্প কয়েকদিনের মধ্যে হয়ে যাবে।
আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ঋষাদের ব্যাটিং আর একটু স্বাধীনতা দিতে হবে। কখনো কখনো যদি প্রয়োজন হয় আপনার ওর একটু উপরের দিকে পাঠিয়ে দিতে হবে। এই যে আমি ব্যাটিং অর্ডারটা বলে গেলাম, এটা তো মুখস্থ ব্যাপার না। কখনো কখনো এখানে একটু সুইচ করতে হবে, একটু সাফল করতে হবে। ঋষাদরে আপনি কখনো কখনো উপরেও পাঠাইতে পারবেন, তার ওই অ্যাবিলিটি আছে। ঋষাদ এই টিমে সম্ভবত ওয়ান অফ দ্য বেস্ট ক্লিন শিটার। মানে সে যখন হিট করে আপনি দেখবেন যে ওই যে সে 20-25 রান করে, এটা তো সে রোজ করতেছে। ওই 8 নম্বরে গিয়ে সে কিন্তু রেগুলার এই কাজটা করতেছে। সে বড় ইনিংস খেলার সুযোগ পায় না, সেটা বল পায় না বলে, কিন্তু অ্যাকচুয়ালি তার মতো সুন্দর ক্লিন হিটার খুব একটা হয় না। মানে সে কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যান না, বা এমনিতে ওই যে বোলাররা যেরকম ব্যাটিং করে যে আড়াআড়ি ব্যাটে চালানোর চেষ্টা করে ওরকম না। সে একদম ক্লিন হিটার, মারবে একদম আপনার মাথার উপর দিয়ে বল চলে যাবে গ্যালারিতে। ফলে ঋষাদ পারফেক্ট, পারফেক্ট নাম্বার 8। এরপর প্রথম 2 ওপেনিং বোলার বা 2 স্ট্রাইক বোলার বা 2 প্রাণ বোলার, সেটা নিয়ে মনে হয় না আমার ব্যাখ্যা দেওয়ার দরকার আছে। তাসকিন আহমেদ তাজিম এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সফল বোলারদের একজন। 2024 সালে সম্ভবত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিল। আসলে তাসকিন সম্পর্কে এইসব স্ট্যাটিস্টিক্স বলাটাও আমার কাছে বাড়াবাড়ি মনে হয়। তাসকিন আহমেদ খুবই ডিজার্ভিং ভাবে বাংলাদেশের এবারের কন্ট্রাক্টে একমাত্র A+ খেলোয়াড়, এবং আমি বিশ্বাস করি আসলে এখন আমাদের যারা খেলতেছে তার মধ্যে একমাত্র A+ পারফরমার সেই আসলে একমাত্র টপ লেভেল পারফরমার। ফলে তাসকিনের নিয়ে কথা না বলে দ্বিতীয় কথা হচ্ছে যে নাহিদ রানা সেন্সেশন। নাহিদ রানাকে আপনাকে রাখতে হবে প্রতিপক্ষের বুকে, অন্তত ওই খবরটা পৌঁছায় দেওয়ার জন্য যে যাও খেলতে, ওরা কিন্তু একটা 150 নিয়ে ওয়েট করতেছে। নাহিদ রানা কেমন করবে মাঠে ওইটা পরের কথা, তো ভালো করবেই, তো ভালো করেই, সে ব্যাপারে তো কোনো ইয়ে নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার পকেটে যখন নাহিদ রানা থাকে তখন প্রতিপক্ষ আপনার দিকে বন্দুক তুলতে ভয় পাবে যে যদি নাহিদ রানা বের করে ফেলে, যদি নাহিদ রানা বের করে ফেলে। এখন আমি ওই দিন দেখলাম, এই স্ট্যাটিস্টিক্স সত্যি কিনা আপনারা জানাবেন আমাকে, যে সে নাকি ইতিহাসের সেরা 10 জন বোলারের একজন স্পিডের দিক থেকে। আসলে কি তাই? যদি তার নাও হয়, এখন তো 150-তে বল করতে পারা বোলার খুব বেশি এই পৃথিবীতে নাই, তার মধ্যে নাহিদ রানা একজন। মিশেল স্টার্ক যদি রেগুলার না হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তাহলে তো নাহিদ রানা আসলে টপ 2-3-তে থাকবে। তো এরকম একজন বোলার যখন আপনার পকেটে থাকে, প্রতিপক্ষ নামার সময় হাজারটা দুশ্চিন্তা করতে করতে না, হাজারটা দুশ্চিন্তা যে কোন সময় ওরা নাহিদ রানার নতুন বল দিবে আজকে নাকি একটু পুরনো বল দিবে, ওরা কি ফার্স্ট 5 ওভারের মধ্যেই নাহিদ রানা দিবে। মানে নাহিদ রানাটা না ওদের প্যাচ লাগাই দিবে, অনেক রকম প্ল্যানিং এ প্যাচ লাগাই দিবে। ফলে তাসকিন আর নাহিদ রানার নিয়ে কোনো কথা নাই। এবার আসেন শেষ যে খেলোয়াড়, 11 নম্বর খেলোয়াড়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি চাই হাসান মাহমুদ এই জায়গাটায় রেগুলার খেলি। আর এই জন্য হাসান মাহমুদের একার ছবি টানায় রাখছে, এটা আমার চাওয়া। কিন্তু এই আমার চাওয়াটা সেরা চাওয়া নাও হতে পারে। এই একটা জায়গায় আমি একটু মেনে নিলাম যে এটা সেরা চাওয়া নাও হতে পারে। এই জায়গাটায় আমরা হাসান মাহমুদের বদলে আরো একাধিক অপশন আছে আমাদের হাতে। তানজিম সাকিব আছে, যেও আমার খুব পছন্দের। শরীফুল আবার একটু একটু করে ফর্ম ফিরে পাচ্ছে। শরীফুল আর হাসান মাহমুদের একটা সুবিধা কি, প্রায় লাইক টু লাইক। যে হাসান মাহমুদকে আমি বলি যে টেস্ট হইলে কিন্তু আমি আবার হাসান মাহমুদের ব্যাপারে কোনো আপোষ করবো না, তখন হাসান মাহমুদে বলবো যে ও মাস্ট, ওর নাম আগে লেখেন। কিন্তু ওয়ানডেতে হাসান মাহমুদ সবসময় জরুরি নাও হতে পারে, স্কোয়াডে থাকবে, দেখা যাবে শরীফুল খেলে ফেলছে বা তানজিম সাকিব খেলে ফেলছে। এই যে থার্ড পেসার হিসেবে কে খেলবে, এইটা আসলে ওই নির্দিষ্ট কন্ডিশন, ওই নির্দিষ্ট প্রতিপক্ষ, এটার উপর ডিপেন্ড করবে। তবে শরীফুল আর হাসান মাহমুদ এরা হচ্ছে লাইক টু লাইক। কিরকম লাইক টু লাইক? এরা দুজনই প্রচুর এয়ারে সুইং করাইতে পারে, এমনি সিম মুভমেন্ট করাইতে পারে, বলের উপরে কন্ট্রোল খুব ভালো। বেসিক বিষয় দুজনেরই একই। তবে হাসান মাহমুদ মোর স্মার্টার, এবং হাসান মাহমুদ সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে স্মার্ট পেসার। হাসান মাহমুদকে আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি তাইলে 6 মাসের একটা ব্রেক দিতাম। ব্রেক দিতাম মানে করে ছুটিতে পাঠাই দিতাম না, ওরে আমি পাকিস্তান পাঠাই দিতাম। পাকিস্তান পাঠায় ওরে আমি ওয়াসিম আকরামের সঙ্গে 6 মাসের একটা কোর্স করায় আনতাম, যে তুই আবার কিছু না, ওয়াসিম আকরাম কি নাস্তা করে দেখবি, ওয়াসিম আকরাম কি এখনো ফিটনেস এর জন্য করে দেখবি। সারাদিনে 2-3টা টিপস তো তোরে দিবে, ওই 2-3টা টিপস মাথায় নিয়ে 6 মাস পরে চলে আয়। কারণ আপনার স্মার্ট লোককে স্মার্টার বানাইতে গেলে তো সর্বকালের সবচেয়ে স্মার্ট পেসারের কাছেই পাঠাইতে হবে। পৃথিবীর ইতিহাসে আমি জানি না আগের ইতিহাসের কথা, কারোর বোলিং তো দেখি নেই ধরেন 80 পূর্ববর্তী যুগের, কিন্তু আমি যা পড়ছি, যা বুঝছি, যা ইউটিউবে দেখছি, যা ফুটেজ দেখছি, কোন বোলারের বোলিং দেখে আমার মনে হয় না যে ওয়াসিম আকরামের চেয়ে স্মার্ট পেস বোলার এই পৃথিবীতে জন্মাচ্ছে।
এখন উপরওয়ালা ক্ষমা করুক, আমি ওই ওয়াসিম আকরামের সঙ্গে কাউকে তুলনা করতে চাই না, কিন্তু আপনি যদি বলেন যে এই মুহূর্তে এই পৃথিবীতে ওয়াসিম আকরামের মতো করে স্মার্ট চিন্তা করতে পারে, অত ম্যাচিউরড হয় নাই, কিন্তু এরকম স্মার্ট চিন্তার একটা লক্ষণ আছে, সেটা হচ্ছে হাসানের মধ্যে। মানে বুমরা অসাধারণ বোলার, বুমরা এই মুহূর্তে সেরা বোলারদের একজন, প্যাট কামিন্স, স্টার্ক এরাও সেরা বোলার, কিন্তু এদের ভিতর না ওই ওয়াসিম সুলভ স্মার্টনেস কারো নাই। স্মার্টনেস বলতে আমি কি বুঝাই, সেটা হচ্ছে যে কখন কি কিভাবে করতে হবে, এই জিনিসটা হচ্ছে স্মার্টনেস। আপনি 6টা বল 6 ভাবে ডেলিভারি সবাই দিতে পারবে না, ওয়াসিম আকরাম সবাই হতে পারবে না, কিন্তু এই যে লেন্থ এবং সুইং, সিম মুভমেন্ট, এই তিনটা জিনিসের যে নিয়ন্ত্রণ, আমার প্রতিপক্ষ ব্যাটসম্যান কি করতেছে, ও কি ফ্রন্ট ফুটে আসার চেষ্টা করতেছে না ব্যাক ফুটে যাচ্ছে, ও কি বল স্কোয়ারে খেলার চিন্তা করতেছে নাকি মাথার উপর দিয়ে খেলার চিন্তা করতেছে, এই অনুযায়ী আপনি যদি সঠিক লেন্থ সঠিক সিম মুভমেন্ট খুঁজে পান এবং ভাবতে পারেন যে এইটা করা উচিত, ওই ভাবাটা ভুল হইলেও হইতে পারে, সেটা নিয়ে আমি কোনো আপত্তি করব না, কিন্তু এই যে ভাবনার ব্যাপারটা, পেসারদের সাধারণত একটু ভাবনা কম থাকে, সেই জায়গায় হাসান মাহমুদ অন্য লেভেলে। ফলে হাসান মাহমুদকে আমি চাই এই জায়গাটায়। হ্যাঁ, আবারও বলি যে তার বিকল্প হিসাবে আমাদের হাতে এই যে তানজিম সাকিব আর শরীফুল থাকবে। মোটামুটি একটা ওয়ানডে সেটআপ আমরা পেয়ে গেলাম। আমি ব্যক্তিগতভাবে খুব আপোষকামী লোক, আমি সবসময় লিবারেল থাকতে চাই, যে না এই টিমে বহু বদল আনলেও আনতে পারেন, এই ব্যাপারটা আমি একটু অহংকার নিয়ে কথা বলি। আমি তো অনেক কাল আপনারা জানেন যে খেলা খুব ভালো ফলো করতাম না, কিন্তু আমি গত বছর খানেক বছর দেড়েক ধরে একটু রেগুলার খেলা ফলো করার পরে বুঝছি যে এই যাদের নাম আমি বললাম, শুধু 11 না, সঙ্গে ব্যাকআপ হিসাবে যাদের কথা বললাম, এর বাইরে যাওয়ার সুযোগ খুব একটা নাই। এই মুহূর্তে আপনাদের হাতে ওই অপশন নাই। সেটা যদি আপনারা করেন তাহলে আমার বুঝতে হবে দুটো ঘটনা ঘটে গেছে, যে এর মধ্যে কোনো একজন খেলোয়াড়ের একদম বিপ্লব ঘটে গেছে, মানে বৈপ্লবিক ভাবে তার আবির্ভাব হচ্ছে, নতুবা আপনারা আসলে ব্যাকফুটে যেতে চাচ্ছেন। তো দ্বিতীয়টার ক্ষেত্রে আমি একটু হাত জোর করে রিকোয়েস্ট করি, দয়া করে আপনারা ব্যাকফুটে যায় না। আপনারা এইটা ভাবেন না যে ওয়ানডে একটা সেট আপ করবো, 15 জনের দল করব, সেখানে মিরাজ থাকবে না, না এইসব বিষয়ে বিস্মিত হবেন না। মোর রিয়েলিস্টিক হন, মোর ফরওয়ার্ড লুকিং হন। মিরাজ ওয়ানডে সেরা পারফর্মারদের একজন ছিল গত বছর পর্যন্ত, র্যাঙ্কিং এ এখনো নাম্বার 3-এ আছে। এইসব পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স এর দিকে যায় না, আপনি দেখেন কোন জিনিসটা ইম্প্যাক্টফুল হবে। আবারও গৌতম গম্ভীরের কোট করি, অ্যাভারেজ র্যাঙ্কিং কিচ্ছু মিন করে না, অ্যাভারেজ র্যাঙ্কিং স্ট্যাটিস্টিক্স এখন আর কিছু মিন করে না, মিন করে কোন জিনিসটা ইম্প্যাক্টফুল এবং কোন জিনিসটা ফরওয়ার্ড লুকিং। তো আমি বিশ্বাস করি আমি যে টিমটার কথা বললাম ব্যাকআপ সহ, এই টিমটা আমাদের ফরওয়ার্ড লুকিং এবং ইম্প্যাক্টফুল টিম। এই টিমটার সাথে থাকেন, এই টিমটাকে সাপোর্ট দেন, তাহলে দেখবেন এই টিমটা আমাদের একটা জায়গায় নিচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমাদের জন্য বলি, আমাদের যারা আমরা একসঙ্গে আলোচনা করতেছি তাদের জন্য বলি, সেটা হচ্ছে ওয়ানডের জন্য দলটা বানালাম কেন, মাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি গেলে তো মাথার ভিতরে ওয়ানডে ব্যাপারটা আছে, কিন্তু এখন তো আমাদের সামনে মূলত টেস্ট এবং টি20। সেক্ষেত্রে আমার একটা কর্তব্য হয়ে গেল, আর আগেও বোধহয় একদিন টেস্ট দল বানাবো বলছিলাম, টেস্ট দলটা নেক্সট বানাই আগামী 2-3 দিনের মধ্যে। এটার জন্য না একটু কষ্ট করতে হয়, গোটাগুটি করা লাগে, ভালো লাগে না। এরপরে টি20 দলটা বানাবো, টি20 দলে কিন্তু আমার সঙ্গে আপনাদের থাকতে হবে, কারণ টি20 দলটা আমি ঠিক মিলাইতে পারতেছি না। তো আমি একটা আমন্ত্রণ জানাই রাখতেছি, আজকের দল নিয়ে তো আপনারা সমালোচনা করবেনই, যার যার মতো করে দল দিবেন, সে আহ্বান জানাচ্ছি। এই একই সঙ্গে আপনারা একটু একটা কাজ করেন, আমাকে মেইলে বা কমেন্ট বক্সে যে কোনো ভাবে আপনাদের পছন্দের টি20 একাদশটা বাংলাদেশে কেমন হওয়া উচিত, এটা যদি একটু জানান না, আমার তাহলে একটা টি20 দল সেট আপ দিতে সুবিধা হয়। কারণ আমার তো আপনারা জানেন যে মানে যোগ্যতায় তো ব্যাপক ঘাটতি আছে, আর টি20 বাংলাদেশের জানাশোনাটাও একটু কম আছে। আমি একটা দল দাঁড় করাইতে পারবো, ওইটা খুব ভালো হবে কিনা আমি কনফিডেন্ট না। তাহলে আসেন সবাই মিলে বানাই, সেই আমন্ত্রণ থাকলো সবার জন্য, আর সব ফরম্যাটে আমাদের সব দলের জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই।